আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ের শিকল গল্পের 3 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সেদিন নারকেল বাগানে হাত ধরা লোকটাকে দেখে হৃদস্পন্দন বেড়ে গেল ফারার। ঢুক গিলল সে। তাসফিন চোখে হাসলো, মুখশ্রী জুড়ে অদ্ভুত গম্ভীর্য ভাব। তারপর বলল, কি ভেবেছিলে আমি ধরতে পারবো না? আরেক দফা চমকে উঠল ফারা। সে তো শুধু দেখতে গিয়েছিল নেভিরা দেখতে কেমন হয়, সামনাসামনি কখনো দেখেনি। তাই এই লোকটাকে তাকে ধরতে এসেছে। ফের সামনে থেকে শব্দ এলো, লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন। পরের বাক্যটুকু উচ্চারণ করার পূর্বেই ফারা পিছন ফিরে ছুট লাগালো। এখানে থাকা মানে বিপদ, কখন তাকে ধরে নিয়ে যায় আল্লাহ মালুম। আরিফা আহমেদকে খুঁজতে লাগলো ফারা। অবশেষে দেখাও মিলল। বেলির মায়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত তিনি। ফারা চুপটি করে সেখানে চলে গেল। চুপচাপ ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছে। দৃষ্টি তুলে সন্ধানী দৃষ্টিতে তাকালো আশেপাশে। লোকটা আসছে না তো। সামনে নজর যেতেই দেখতে পেল তার দিকে তাকিয়ে আছে কমান্ডার। আঁখি দুই ছোট হয়ে এলো তার। ঘন পল্লব বারংবার ফেলছে। সামনে প্রায় 5 জনের মতো পুরুষ, সবাই একই রকম সেজেছে। কালো স্যুট, ভেতরে অফ হোয়াইট শার্ট। কমান্ডার একই পোশাকে আছে, শুধু তার চুলগুলো স্প্রে করা। আবারও ফাঁকা ঢুক গিলল ফারা। সামনের পুরুষের দৃষ্টি যে তীক্ষ্ণ, বুকের হাত ভাঁজ করে সম্পূর্ণ দৃষ্টি তার দিকেই নিক্ষেপ করেছে। আকস্মাৎ দৃষ্টি বদলায় তাসফিনের। আরিফা আহমেদকে দেখে চমকিত হলো। ওনাকে চিনতে ব্যাগ পোহাতে হলো না। কপাল বেয়ে ঘাম ঝরিয়ে গেল তার। তবে কি তাসফিন যা ভাবছে তা সত্যি? এই মেয়েটা তার নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল, এসব কি ভাবছি আমি? কাঁধে আবারও কারো স্পর্শ পেয়ে ফিরে তাকালো তাসফিন। সৌহার্দ্য দাঁড়িয়ে আছে। তারপর বলল, ভাইয়া কি হয়েছে তোমার? চিন্তিত দেখাচ্ছে যে। তাসফিন সংকুচিত স্বরে বলল, না তেমন কিছুই হয়নি। সৌহার্দ্য মৃদু স্বরে বলল, তুমি কি ওনাকে দেখেছো? ওই যে আরিফা আন্টি। তাসফিন বলল, হুম। তাসফিন ছোট্ট করে জবাব দিল। সৌহার্দ্য ফোন এগিয়ে দিতে দিতে বলল, আম্মু অনেকক্ষণ ধরে কল করছে, তোমার ফোনটা আমার কাছে ছিল। কিছু একটা ভাবলো তাসফিন, অতঃপর ফোন হাতে বাইরের দিকে এগিয়ে গেল। রুবেনা শেখ অপর পাশে ফোনের অপেক্ষায় রয়েছেন। তাসফিন কল রিসিভ করা মাত্র ধমক দিয়ে বলল, তাসফিন তুই এমন কেন? কতক্ষণ ধরে কল করছিলাম। রুবেনা শেখকে অবাক করে দিয়ে তাসফিন বলল, আচ্ছা মা, ওই যে আমার বিয়ে করা হবু ফেলে গেছিলাম, তার ছবি থাকলে দাও তো। তেলে বেগুনে জ্বলে উঠলেন রুবেনা শেখ। ফেলে গেছে 1 বছর আগে, একবার ঘুরে দেখার প্রয়োজন বোধ মনে করিনি, এখন আসছে ছবি চাইতে। তারপর বললেন, তুই আমার সামনে থাকলে কান ছিঁড়ে ফেলতাম তাসফিন। 1 বছর আগে মনে ছিল না তোর বউটাকে এক নজর দেখে যাই? মাসের পর মাস বাইরে থাকলি, জাহাজ নিয়ে ঘুরঘুর করলি, অথচ ফোন করে জানতে চাইলি না তোর বউয়ের কথা। আরে জানতে চাইবি কি, তুই তো বউ ঘরেই তুলিস নাই, বেয়াদব ছেলে একটা। আজকে তোর শখ হয়েছে বউ দেখার, এই তোর লজ্জা নেই কিছুই। টুট শব্দ করে ফোনটা কেটে গেল। কেটে যায়নি, তাসফিন কেটে দিয়েছে। এত লম্বা ভাষণ শোনার পর আরো কিছু শুনতে ইচ্ছে করলো না তার। ভেতরে ফিরে এলো তাসফিন। আশেপাশে তাকিয়ে সন্ধানী দৃষ্টিতে খুঁজতে লাগলো রমণীকে, অথচ তার দেখা নেই। তারপর বলল, খোঁজ নিতেই হবে। কে এই মেয়ে? যদি অপরিচিত হয় তাহলে ভালো, আর যদি পরিচিত হয় তাহলে তো আরো ভালো। 1 বছর স্বামী থেকে দূরে থাকার অপরাধে তাকে বন্দি বানাবো। আর এদিকে মেঘের কুলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহ 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 আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে পাই না, পথ হারিয়ে কোন বনে যাই। থেমে গেল ফারা। থামতে হলো তাকে। নিচে 2 জন লোক এসেছে। 2তলা থেকে দেখতে পাচ্ছে সে, কিন্তু এরা কারাম? মধ্যখানে সোফায় বসে আছেন জয়নাল আহমেদ আর সাজ্জাদুল আহমেদ। লোক দুটো কথা বলছে তাদের সঙ্গে। ফারা লক্ষ্য করে দেখে চোখমুখ কঠিন হচ্ছে জয়নাল আহমেদের। তারপর বলল, আপনার সাহস হলো কি করে এসব বলার? জুতো দেখেছেন? সেটা দিয়ে পিটিয়ে ঠিক করব। আকস্মাৎ এমন কথা শুনে স্নেহা আর ফারা দুজনেই চমকে উঠল। শাইলা আহমেদ দৌড়ে এলেন স্বামীর চিৎকার শুনে। তারপর বললেন, কি হয়েছে? জয়নাল আহমেদ বলল, তুমি এখানে কি করছো? ভেতরে যাও। আরিফা আহমেদ এসে শাইলাকে পাশে নিয়ে গেল। জয়নাল আহমেদ হুঙ্কার ছাড়লেন। তারপর বললেন, পরের বার যদি এই কথাটা চিন্তাও আসে তাহলে গলা কেটে নদীতে ভাসিয়ে দিব। লোক দুটো বিনা বাক্য বেয়ে বেরিয়ে গেল। ফারা এক মুহূর্ত অপেক্ষা করলো না, নিচে গেল। জয়নাল আহমেদের কাছাকাছি গিয়ে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে চাচা, তুমি রাগ করছো কেন? পবিত্র মুখখানি দেখে রাগ পড়ে গেল জয়নাল আহমেদের। শান্ত কণ্ঠে বলল, ফারা আমাদের জন্য 1 গ্লাস লেবুর শরবত বানাবি? ওপর নিচে মাথা দুলিয়ে দৌড়ে রান্নাঘরে গেল ফারা। স্নেহাও নিজের মতো উপরের ঘরে গেল। তারপর বলল, শুন, একবার আমার ঘরে আয়তো সাজ্জাদুল। আরিফা ওকে দিয়ে যাও তো বনু। উপরের ঘরে চলে গেল জয়নাল আহমেদ। হঠাৎ কি হলো কেউই বুঝতে পারছেন না। শাইলা চিন্তিত মুখে আওড়ালো, হাই রে, ওনার যে কি হলো আল্লাহ মালুম। আরিফা এগোতে এগোতে বলল, আরে ভাবি, ভাইজান এমনি এমনি তো রাগ করে না, নিশ্চয়ই কিছু হয়েছে। চাপা দীর্ঘশ্বাস ফেললো শাইলা আহমেদ। রুম জুড়ে পিনপতন নীরবতা। সাজ্জাদুল আহমেদ এবং জয়নাল আহমেদ 2 ভাই বড্ড চিন্তিত। কি করবে ওরা? কিছুক্ষণ আগে বসা লোক দুটো আর কেউ নয়, বাজারের ব্যাপারী। বড় দোকানগুলো তাদের। এলাকার দাপট নিয়ে চলাফেরা করে বরাবরই। বড় ছেলে নাদিম 1 নাম্বার লুচ্চা। এলাকার এমন মেয়ে নেই যে তার পছন্দ হয় না। এবারে ফারার দিকে নজর পড়েছে তার। বিবাহিত জানা সত্ত্বেও বিয়ের প্রস্তাব পাঠায়, আজকেও তাই। তবে কেউ কাউকে বিয়ের প্রস্তাব পাঠালে যে রাগ করতে হবে তেমন নয়। কিন্তু যখন নাকচ করলেন দুজনেই, ঠিক তখনই তাদের মধ্যে থেকে একজন বলেছে, মেয়ের খুঁত আছে, তাই তো এভাবে ফেলে রেখে চলে গেছে। বেশ মাথা গরম হয়ে উঠেছে জয়নাল আহমেদের।
আদরের মেয়ে ফারা জন্মের পর নিঃশ্বাস নিতে পারছিল না। সে খুবই ছোট আর দুর্বল ছিল, অন্য স্বাভাবিক বাচ্চাদের মতো ছিল না। ভাইয়ের পাটা ঠিক 2 মাস আগেই ভেঙে গিয়েছিল, ফলস্বরূপ সে হুইল চেয়ারে। সেই ছোট্ট বাচ্চা মেয়েকে কুলে নিয়ে আদর করে দিয়েছিল। তাকে দেখে হেসেছিল মেয়েটা। তার নামে মন্দ শুনতে মোটেও প্রস্তুত নন তিনি। তারপর বলল, আচ্ছা ভাইয়া, সত্যিই কি জামাই ফারাকে নিতে আসবে না? অপ্রস্তুত হলেন জয়নাল, নিজেও তো চিন্তায় আছেন, আদৌ কি কখনো ছেলেটা আসবে? আচ্ছা, ওনাদের কি হবে ঠিক রিজওয়ান শেখকে একবার ফোন করে জিজ্ঞেস করা দরকার। বন্ধুত্বের খাতিরে মেয়েটাকে বিয়ে দিয়েছিল। অবশ্য তাসফিন যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে, তিনি তো দেখেছেন, কিন্তু তার এই হটকারিতার সিদ্ধান্তে মোটেও প্রস্তুত ছিলেন না। তারপর বললেন, আমাদের আরো কিছুদিন অপেক্ষা করা উচিত সাজ্জাদুল। দেখছিস না 2-1 দিন পর পর রুবেনা আপা কল করে ফারার খোঁজ খবর নেই। তিনি তো এখনো মেয়েটাকে নিজের ছেলের বউ বলে মানেন। সাজ্জাদুল তাচ্ছিল্যের সহিত বলল, যেখানে ছেলেই মেনে নিল না, সেখানে ওনারা মানলেই কি আর না মানলেই কি? জয়নাল আহমেদ কি বলবেন ঠিক বুঝে উঠতে পারলেন না। সত্যি এবার কিছু একটা করা প্রয়োজন, না হলে যে এলাকায় মেয়েটাকে রাখা দায়ী হবে। গত 1 বছরে কম কথা শুনতে হয়নি তাকে, এবারে আর নয়, হয়তো এসপার নয়তো অস্পার। আর এদিকে ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনি। টুপ টুপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে, গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে, রাস্তার ধারে গর্তগুলোতেও পানি জমতে শুরু করেছে রীতিমতো। সেলোয়ার কিছুটা উপরে তুলে হেঁটে যাচ্ছে ফারা। আজকে বুঝি তার সাথেই এমন হওয়ার ছিল। কিছুটা দূরে লালটুর চায়ের দোকানের কাছে দাঁড়ালো। বৃষ্টিটা একটু কমে এলেই কলেজে যেতে হবে। এডমিট কার্ড ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। আজকে স্নেহা আসেনি, বলল তার ভালো লাগছে না, এখন কাউকে না কাউকে তো যেতেই হবে। সেই সুবাদে ফারাকে আসতে হয়েছে। বিদিবাম হঠাৎ করে বৃষ্টিটাও শুরু হলো। ভালো হয়েছে বেশি বৃষ্টি শুরু হওয়ার আগে চলে এসেছে, না হলে ভিজতে হতো তাকে। বাইরে অবস্থা দেখে চিন্তিত হলেন আরিফা আহমেদ। মেয়েটা ছাতা ছাড়াই কলেজে বেরিয়ে গেছে। এদিকে স্নেহা পরে পরে ঘুমাচ্ছে। চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন তিনি। নবীনটা জয়নাল আহমেদের সঙ্গে বাইরে গিয়েছে। পুরুষ বলতে সাজ্জাদুল আহমেদ ছাড়া বাড়িতে আর কেউ নেই। সুরাইয়া বাইরের জামাগুলো কেচে দড়িতে মেলে দিয়ে বাইরে এলো। তারপর বলল, ছোট চাচি, আমার কাপড়গুলো মেলা দিছি। কপাল চাপড়াচ্ছেন আরিফা আহমেদ। তারপর বলল, হাই রে কপাল, আচ্ছা সুরাইয়া, তুই কি চোখে কম দেখিস? সুরাইয়া মাথা চুলকাতে লাগলো, সে আবার কি ভুল করলো। তারপর বলল, কেন গো ছোট চাচি, আমি কি আবার করলাম? আরিফা বলল, এই যে বৃষ্টি পড়ছে তুই দেখছিস না, কাপড়গুলো নিশ্চয়ই ছাদের দড়িতে দিয়ে আসছিস তাই না? জিভ কাটলো সুরাইয়া, সত্যি ভুল করে ফেলেছে সে। ইস্কি লজ্জা। তারপর বলল, আমি এখনই নিয়ে আসছি। সুরাইয়া এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে গেল ছাদের দিকে। আরিফা রান্নাঘরে গেলেন, মাছের টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিলেন শাইলা আহমেদ। তারপর বলল, জানো আপা, সুরাইয়া কি করেছে? ফ্রিজ বন্ধ করে শাইলা আহমেদ বলল, কি করেছে? আরিফা বলল, আর বলো না, বৃষ্টির মতো কাপড় মেলে দিয়েছে ছাদে। সহসা হেসে ফেললো শাইলা আহমেদ। তারপর বলল, এখন আবার গিয়েছে কাপড়গুলো আনতে। শাইলা আহমেদ হাসতে হাসতে বলল, আর আর বুদ্ধি হবে না ওর। মুহূর্তের মধ্যে মলিনতা দেখা দিল আরিফা আহমেদের মুখাবয়ব জুড়ে। শাইলা বলল, কি রে, তোর আবার কি হয়েছে? আরিফা বলল, আপা, ফারাকে নিয়ে বড্ড চিন্তা হয় গো, মেয়েটার বুদ্ধি কবে হবে? কথায় কথায় তর্কে জড়াই, যাকে তাকে শুনিয়ে দেয়, অতিরিক্ত চঞ্চল। ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বলল শাইলা আহমেদ। তারপর বলল, ওসব চিন্তা করিস না, আমাদের ফারা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। আর ওকে চাঞ্চল্যর কারণে এতটা ভালোবাসি সবাই। সবসময় প্রাণবন্ত হাসিখানা ঠোঁটে ঝুলে। চাপা দীর্ঘশ্বাস ফেললো আরিফা। তারপর বলল, তারপরও আপা, এলাকার লোকজন কি ওকে কম কথা শোনায়? সেদিন স্নেহা এসে বলল, শুনলে না, চেয়ারম্যানের বড় ছেলের বউ নাকি তাকে কথা শুনিয়েছে, সেও পাল্টা শুনিয়ে দিয়েছে। শাইলা বলল, ওসব নিয়ে তো ভাবিস না তো, বাদ দে। আর এদিকে মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে। আকাশটা ঘন মেঘে ঢাকা, সূর্যের আলো ফুটে উঠতে পারছে না ঠিক মতো। কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে গেছে। মাটির গন্ধ আরো তীব্র হয়ে উঠেছে। সিলওয়ারের পায়ের অংশ একটু উপরে তুলে কলেজ গেটে ঢুকলো ফারা। অফিস রুমের বাইরে ভিড় জমেছে। অনেকজন ছাত্রী আজকে এসেছে, আসবেই তো, অনেকেই তো এডমিট কার্ড নেয়নি। দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে ফারার। ব্যাগ রেখে বসলো সে। এদিক সেদিক তাকাচ্ছে বারংবার। আনমনে ঘাড় ফিরিয়ে ডান দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। আকস্মিক থমকে গেল, আবারও তাকালো সেদিক পানে। তারপর বলল, লেফটেন্যান্ট কমান্ডার। দৃষ্টি সুচালো, হাত বুলাচ্ছে ক্লিন শেপ গলাটায়। ফাঁকা ঢুক গিলল ফারা। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। বড় বড় কদম ফেলে এগিয়ে এলো তাসফিন। পালাতে চাইলো ফারা, অথচ তা করার পূর্বে তীক্ষ্ণ খুব মিশ্রিত কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করলো। তারপর বলল, একদম পালাতে চেষ্টা করবে না, তাহলে খুব খারাপ হবে। পা দুটো স্থির হয়ে গেল ফারার। কম্পন অনুভব করে সর্বাঙ্গে। ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। আলতো করে ঠোঁট ভিজিয়ে বলল, দেখুন, আমরা শুধু আপনাদের দেখতে রিজুড়ে গিয়েছিলাম, আর কিছু না। সত্যি এর আগে কখনো নেভিদের সামনে থেকে দেখিনি, তাই এখন এটা ধরে আপনি যদি আমাকে ফলো করেন, এটা মোটেও ভালো দেখায় না। আপনি জানেন না ছোটদের বড়রা ফলো করলে ভালো দেখায় না। ফারা একবার যদি মুখ উঁচিয়ে চাইতো, তাহলে বোধহয় চমৎকার হাসিটুকু দেখতে পেত তাসফিন শেখের ওষ্ঠভাজে। তাসফিন বলল, শোনো মেয়ে, আমি মোটেও তোমাকে ফলো করে আসিনি, বুঝতে পেরেছো? আমাদের অতটাও সময় নেই যে তোমার মতো চুনোপটির পিছনে থাকবো। আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, তাই এসেছি। কথাটুকু বলে উল্টো ফিরে গেল তাসফিন। নতমস্তক উঠিয়ে তাকালো ফারা। সে কি বেশি বেশি বলে ফেললো? ভাবনায় পড়ে গেল। নৈশব্দে হাসছে তাসফিন। এগিয়ে চলছে সামনের দিকে। এখানে কলেজে আসার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে তার। এই কিশোরী কন্যার ব্যাপারটা জানা প্রয়োজন। তারপর বলল,
যদি অপরিচিত কেউ হয় তাহলে 7 খুন মাপ, যদি পরিচিত কেউ হয় তাহলে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের আজীবন বন্দিনী হবে। আজকে তাদের ফেরার কথা ছিল, অথচ ফিরে নিশে বাকি টিমকে পাঠিয়ে দিয়েছে। রিজুডে রয়েছে শুধু সৌহার্দ্য আর তাসফিন শেখ দুজনেই। প্রিন্সিপালের কক্ষে অপেক্ষা করছে তাসফিন। ও হয়তো সময় নষ্ট করার মতো মানুষ নয় সে, অথচ আজ তাকে এখানে অনেকটা সময় দিতে হচ্ছে। তবে দোষ কি তাতে, যদি একটুখানি সময় দিয়ে অসময়ে পাশে থাকা মানুষটিকে পেয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এখন একটু গল্প কম কম দিচ্ছি কারণ আমার পরীক্ষা খুব নিকটে চলে এসেছে। তো ইনশাল্লাহ পরীক্ষা শেষ হলে আবার আগের মতো নিয়মিত পাবেন। এখন একটু কষ্ট করে মানিয়ে নিন, আপাতত একটু কম কমই দেখুন, পরীক্ষা শেষ হলে নিশ্চয়ই বাড়িয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন।